না, ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছেন, এরকম কিছু হয়নি। তার মানে ডোনাল্ড ট্রাম্প মিথ্যাবাদী, ইউনিস গভর্নমেন্ট হচ্ছে সত্যবাদী। তুলসী গাবার্ড চলছে 3 দিন ধরে মিটিং, আজকে শেষ হলো। আজকে শেখ হাসিনার সঙ্গেও মিটিং হয়েছে, সেই বিষয়ে আসছি। অবশেষে দেখা মিলেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে কিছুদিন নিয়মিতভাবেই মিডিয়ার সামনে আসছিলেন জয়। এক এক সময় বলছিলেন এক এক কথা। এরপর 11 আগস্ট থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি। দীর্ঘ 7 মাসের নীরবতার পর আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, একই হাল হলো শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের। মারাত্মক রোগে আক্রান্ত সজীব ওয়াজেদ জয়। কি হয়েছে সজীব ওয়াজেদ জয়ের, ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। অবশেষে দেখা মিলেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে কিছুদিন নিয়মিতভাবেই মিডিয়ার সামনে আসছিলেন জয়। এক এক সময় বলছিলেন এক এক কথা। এরপর 11 আগস্ট থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি। দীর্ঘ 7 মাসের নীরবতার পর আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি এক প্রবাসী সাংবাদিকের পোস্ট করা ছবিতে তাকে বিধ্বস্ত ও চিন্তামগ্ন দেখা গেছে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রবাসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার রোববার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টারে একা বসে আছেন সজীব ওয়াজেদ জয়। ছবির ক্যাপশনে কনক লিখেছেন, বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ। আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। ছবিটি পোস্ট হওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা আলোচনা সমালোচনা শুরু হয়। অনেকে মন্তব্য করেন, মাত্র কয়েক মাসের ব্যবধানে তার চেহারায় পরিবর্তন স্পষ্ট। সবসময় ক্লিন সেভ লুকে পরিচিত জয়কে এবার দেখা গেছে খোঁচা খোঁচা সাদা দাড়িতে, যা তার মানসিক চাপের ইঙ্গিত দিচ্ছে বলে অনেকের দাবি। ছবিটি শেয়ার করে প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব লেখেন, জাতির ভাইগনা স্পটেড। বহুদিন পর আবারও দেখা মিলেছে আমেরিকার একটি শপিং মলে। ক্ষমতার চেয়ার ছেড়ে এখন কি ভিন্ন বাস্তবতার মুখোমুখি? এদিকে ছবিটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন ফেসবুক গ্রুপে এটি নিয়ে চলে নানা আলোচনা সমালোচনা। কেউ বলছেন শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর তার ছেলে এখনও দিশেহারা। আবার কেউ কেউ মনে করছেন এটি নিছক একটি কাকতালীয় মুহূর্ত, যা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কেন? তার কারণ 29 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে এসেছিল এবং এই ষড়যন্ত্রের পিছনে কাজে লেগেছে, তা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেটাও এই ইউনিস গভর্নমেন্টের উপদেষ্টারা জানিয়ে দিয়েছেন, না, ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছেন, এরকম কিছু হয়নি। তার মানে ডোনাল্ড ট্রাম্প মিথ্যাবাদী, ইউনিস গভর্নমেন্ট হচ্ছে সত্যবাদী। তুলসী গাবার্ড চলছে 3 দিন ধরে মিটিং, আজকে শেষ হলো। আজকে শেখ হাসিনার সঙ্গেও মিটিং হয়েছে, সেই বিষয়ে আসছি। তার আগে বলে রাখি, এই যে তুলসী গাবার্ড বলেছেন যে বাংলাদেশে কিন্তু জঙ্গিতন্ত্র তৈরি হয়ে গেছে এবং ইসলামিক জঙ্গি সংগঠনরা বাংলাদেশে ভয়ানক হয়ে উঠছে এবং আরও অনেক কিছুই বলেছেন, অত ডিটেলে জানাচ্ছি না। সেটাকেও কিন্তু ইউনুস গভর্নমেন্ট এবং মোহাম্মদ ইউনুস বলেছেন যে এগুলো মিথ্যে কথা। তার মানে তুলসী গাবার্ডও মিথ্যেবাদী, যিনি কিনা আমেরিকার প্রায় 17-18টি গোয়েন্দা সংস্থার মাথায় আছেন। একটা গোয়েন্দা সংস্থা নয়, সিআইএ সমেত আরও অনেক গোয়েন্দা সংস্থা তার মাথায়, মানে একজন টপ ক্লাস লেডি উনিও মিথ্যাবাদী। আচ্ছা, এই যে সারা পৃথিবীকে বাংলাদেশের একটা শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে, বা সাধারণ মানুষের কিন্তু এগুলোতে অনেকে বুঝতেও পারছেন না যে এটা তাদের ক্ষেত্রে কত বড় ক্ষতি হচ্ছে। অনেকে তো পাগলের মতো বলবেই যে আমাদের কি হলো। আরে তোমাদের কি হলো তুমি নিজেই জানো না, তোমাদের কি হলো। যারা বলছে এই কথাগুলো, তাদের থেকে অন্তত সাধারণ মানুষরা অনেক বেটার এখন বুঝতে পারছে এবং হাত কামড়াচ্ছে কি ভুল করেছে। এই যে ইউনিস গভর্নমেন্ট বা তাদের সাঙ্গপাঙ্গরা আমেরিকাকে শত্রু বানাচ্ছে, সবাইকে শত্রু বানাচ্ছে, তাদের অ্যাকচুয়ালি পাশে কে আছে বলুন তো? চায়না আর পাকিস্তান, এছাড়া আর কে? আর তো কেউ নেই। এবার আপনাদের একটা কথা বলি, এই চায়না যদি আপনাদের পাশেও থাকে
তাহলেও কি আপনারা করবেন? কি করবেন? চায়না তো পাকিস্তানের পাশেও আছে। যদি চায়না পাকিস্তানের অতই ভালো বন্ধু হয়ে থাকে আর চায়না যদি তাদের পাশে দাঁড়াতোই, তাহলে পাকিস্তানের এরকম ভিখারি হালাত কি করে হয়? এরকম জঙ্গি সংগঠন কি করে ওদের ওখানে তৈরি হয়? তাদের ওখানে বালুচিস্তান লিবারেশন আর্মি একটা আস্ত ট্রেন কি করে নিয়ে চলে যায় হাইজ্যাক করে? কিভাবে সেনাবাহিনী 214 জনকে মেরে ফেলে? এই প্রশ্নের উত্তর বাংলাদেশের এই মানুষগুলো দিতে পারবে, যারা এখনো বাংলাদেশকে ঠেলতে 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 আরো পিছনে নিয়ে যাচ্ছে, শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে? তারা বলতে পারবে যে চায়না যেখানে এত বড় একটা রাষ্ট্র, যারা কিনা পৃথিবীর দ্বিতীয় বলা হয় অর্থনৈতিক দিক থেকে, সেনাবাহিনীর দিক থেকে রাশিয়াকে দ্বিতীয় বলা হলেও চীনও কম নয়, তৃতীয় শক্তিধর দেশ, অর্থনৈতিক দিক থেকে দ্বিতীয় শক্তিধর দেশ, তারা পাকিস্তানের পাশে থাকার পরেও পাকিস্তানের এই অবস্থা ভিখারি, তারা $1 আরব অব্দি তাদের যে দেউলিয়াপন রোখার জন্য সেটাও চায়না থেকে পায় না। উল্টে চায়না গলায় হাত দিয়ে প্রেসার দেয়, আগে যা দিয়েছি তা সুদ সমেত ফেরত দাও। সৌদি আরব তাও তাদের $1 বা $2 দিয়েছিল বলে তাদের ওই ব্যাংকে রেখে তাদেরকে দেখাতে হচ্ছে যে তারা ব্যাংক্রাফট হয়নি, কিন্তু সেটা লোক দেখানো। সেগুলো তো আপনারা জানেন যে গ্রে লিস্টে রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে FATF, এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা নাই। কিন্তু যদি চায়না তাদের এতই বড় বন্ধু হতো, তাহলে পাকিস্তানের এই পরিস্থিতি কেন হলো? হলো এই কারণেই যে চায়না কারুর বন্ধু নয়। চায়না একমাত্র ব্যবসা ছাড়া আর কিছু জানে না। আর চায়নার লোভ হচ্ছে পাকিস্তানের জমি। পাকিস্তানের ভিতর থেকে আরব সাগরে যে রুটটা, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর CPEC, সেটাই হচ্ছে আসল লোভ, এবং সেটাও এখন হাতের বাইরে চলে গেছে চায়না। তাই পাকিস্তানের সঙ্গে লোক দেখানো আলাপচারিতা ছাড়া ব্যবসায়িক দিক থেকেও কিছু নেই, অর্থ সাহায্য তো ভুলে যান। বাংলাদেশের সঙ্গে চায়নার যেটা স্বার্থ, তাতে এবার চায়না কি চাইছে, বাংলাদেশকে যেন তেন প্রকারণে পাকিস্তানের মতো বুঝিয়ে বাজিয়ে বুজুং বাজুং দিয়ে বাংলাদেশের যারা রয়েছে তাদেরকে যদি হাতে নিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটা রুট আমরা বার করতে পারি, সেটা চাইছে। মায়ানমার থেকে চট্টগ্রামের দিক থেকে একটা রুট যদি বাংলাদেশে তৈরি করতে পারি। এছাড়া বাংলাদেশের সঙ্গে ব্যবসা তো রয়েছে, এটা তৈরি করব, তিস্তায় বাদ দেবো, এই করবো ওই করবো করে বাংলাদেশকে লুটতে পারবো কতটা। আলটিমেটলি বাংলাদেশ যখন বিপদে পড়বে, এই আমেরিকা চেপে ধরবে বা ধরেওছে, ভারত চেপে ধরছে, ওদিক থেকে আরাকান আর্মি চেপে ধরছে, সেই সব সময় চায়না কিন্তু হাত তুলে দেবে না। এটা আপনাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে চীন নাক গলাবে না। অথচ যখন ওই এদের থেকে লুটতে হবে, তখন চায়না লুটে নিয়ে চলে যাবে। তাই চায়না যদি বন্ধুই হতো, তাহলে পাকিস্তানের এই হালাত হতো না। আর চায়নাকে যারা বন্ধু করছে, তাদেরও হালাত আগামী দিনে এরকমই হবে। দেখেছেন না মালদ্বীপ, মালদ্বীপের তো এত বড় বড় কথা বললো মুইজুদ, ইন্ডিয়া আউট। আজকে ইন্ডিয়ার হই কথা বলতে হচ্ছে, ইন্ডিয়ায় আসতে হচ্ছে, এবং ইন্ডিয়া হাত তুলে নিলে যে কত সর্বনাশ হতে পারে সেটা মোহাম্মদ মুইজু বুঝে গেছে। তাই ওরা ভালো করে জানে যে চায়না আমাদের এখানে একটা রুট চায়, একটা রাস্তা চায়, যাতে তারা সারা পৃথিবীতে ব্যবসা করতে পারে। তার জন্যই তারা এত দয়া দাক্ষিণ্য দেখায়। কিন্তু আসল দয়া দাক্ষিণ্য হচ্ছে সুদে টাকা দেওয়া, এই হচ্ছে ব্যাপার। তো সুদে খোর হচ্ছে গিয়ে চায়না, আর তাদের নতুন বন্ধু এই হচ্ছে গিয়ে সুদখোর ইউনুস। এই জন্য মিল, ওই বলে না একটা সম্পর্কের মিল তখনই হয় যখন ক্যাটাগরিতে মেলে, তো এদের ক্যাটাগরি এক। তো তবে হ্যাঁ, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষের যে অবস্থা, সেই অবস্থা এটুকু বলতে পারি খতম হওয়ার পথে, ভালোর দিকেই যাবে। অনেকে এখনো হয়তো ভাবতে পারে যে না না কিছু হবে না। আপনাদের জানিয়ে রাখি, আপনাদের দেশের সেনাবাহিনীও মোহাম্মদ ইউনুসকে বাঁচাতে পারবে না, কিছু করতে পারবে না। আর বাঁচাবে কেন? সেনাবাহিনীর প্রধান সহ সেনাবাহিনীকে নিজেদের কথা তো আগে ভাবতে হবে যে আমি মোহাম্মদ ইউনুসকে যদি বাঁচাতে যাই, আমরা যদি এখন আমেরিকার বিরুদ্ধে কথা বলি, আমরা যদি ভারতের বিরুদ্ধে কথা বলি, তাহলে আলটিমেটলি আমাদের দেশটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আর বলবেই বা কেন? ভারতের থেকে তো কোনো খারাপ কথা বলা হচ্ছে না, তাদেরকে তো পরস্পর ভাবে বোঝানো হচ্ছে যে কেন পাকিস্তানের সঙ্গে যাচ্ছ, ওই দেশটা তো তোমাদেরকে সর্বনাশ করেছে, মা বোনেদের রেপ করেছে, তোমাদের সঙ্গে যুদ্ধ করেছে, 3 লাখ মানুষ হত্যা করেছে, তারপরেও তোমরা তাদের পিছনে যাচ্ছ। আমেরিকাও বলছে, তা সত্ত্বেও এদের টনক নড়ছে না। আর সাধারণ মানুষ আরো আরো নিঃশেষ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কোনো ইয়ে নেই, এই মুহূর্তে কোনো দাম নেই, মহিলাদের কোনো দাম নেই। যে কোনো মহিলা যেখানে সেখানে
রেপ হয়ে যেতে পারে, ধর্ষণ হয়ে যেতে পারে, এবং বাংলাদেশের সাধারণ মানুষের রাস্তায় বেরোলে যেখানে সেখানে তার জীবনহানি ঘটতে পারে, তার জমি বাড়ি যে কোনো সময় চলে যেতে পারে, তার জমানো টাকা পয়সা যে কোনো সময় ভ্যানিশ হয়ে যেতে পারে। তাই বাংলাদেশের সাধারণ মানুষের এখন এই মুহূর্তে কোনো দাম নেই। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশ যেই পজিশনে গেছিল, সেই পজিশনে কিন্তু যাওয়াটা একটা অন্য দেশের পক্ষে মুশকিল ছিল। আপনি বলুন না, 35তম তো অর্থনৈতিক দেশ ছিল সারা পৃথিবীতে, যেখানে 195টা আছে দেশ, 207খানার উপরে হয়তো বলা যেতে পারে, তবে 195টা দেশকেই তো স্বীকৃতি বা সেইভাবে বলা হয়ে থাকে, দেশে 195টা দেশ রয়েছে, তার মধ্যে 35তম, তার মানে বাংলাদেশের পিছনে অনেক দেশ ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা বলুন তো কোন পজিশনে যেতে চলেছে। আর এই যে পাকিস্তান হচ্ছে গিয়ে দ্বিতীয় জঙ্গি দেশ হিসাবে, আতঙ্কবাদী দেশ হিসাবে মেনটেন করা হয়, মানা হয় তাদেরকে, এবং তাদের দেশে আমেরিকার মানুষদের ঘুরতে যেতে বারণ করেছে, ইউকে বারণ করেছে, এবং পাকিস্তানের লোকজনকেও আমেরিকাতে আর ঢুকতে দিচ্ছে না, এমনকি রাষ্ট্রদূতকে পর্যন্ত ঢুকতে দেয়নি। তার পিছনে পিছনে বাংলাদেশ আসছে, তার মানে সর্বনাশের তো একেবারে শেষ পর্যায়ে, তারপরেও আরো সর্বনাশ একেবারে ডেকে আনতে চাইছে। বাট সেটা হতে দেবে না, আমেরিকা হতে দেবে না, ভারতও হতে দেবে না। আর বাংলাদেশের সাধারণ মানুষের সেনাবাহিনী কিন্তু সেটা বুঝে গেছে। সেনাবাহিনী ভারতের সঙ্গে রয়েছে, টাচে রয়েছে, প্রতিনিয়ত কথাবার্তা চলছে, আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে। সেনাবাহিনীকে আসল খেলাটা খেলতে হবে। হুট করে আমরা বা ভারতীয়রা মানে ভারতীয় সেনাবাহিনী ঢুকে গিয়ে বাংলাদেশে কিছু করতে পারবে না। সেই মানে করতে পারবে না কথাটা ভুল, মানে করবে না। বাংলাদেশের সেনাবাহিনী থাকতে আমরা কেন করতে যাব? তারা তো আছে আমাদের কনফিডেন্সে। তুলসী গাবার্ডের সঙ্গে হাসিনার মিটিং হয়েছে, খবর কিন্তু একেবারে পাক্কা, এবং হাসিনার ফেরার ব্যাপারে রুটম্যাপ তো আগেই তৈরি ছিল, সেটাই সিলমোহর পড়ে গেছে। তবে ডেটটা বলতে পারবো না। এটা যদি আমি বলে দিই যে এই মার্চেই যাবে বা এপ্রিলে যাবে, আমার পক্ষে বলা মুশকিল, ওটা বলাটা ভুল। তবে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, আর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পদত্যাগ করবে, এটা লিখে রাখতে পারেন। এটা 3 দিনের মধ্যে না 7 দিনের মধ্যে নাকি এই মাসের মধ্যে, এইটা বলাটা একটু চাপ। এমন হতে পারে আজকের হয়তো এই ভিডিওটা যখন বানাচ্ছি তখনই এরকম ঘটনা ঘটে যাচ্ছে ওদিকে। কখন ঘটবে এটা বলা মুশকিল, তবে ঘটবে এটা গ্যারান্টি। তবে ওইটুকুই বলবো যে শেখ হাসিনা ফিরছে, আবারও আমরা বাংলাদেশকে সেই জায়গায় দেখতে চাই। তবে অনেকে বলছে না যে শেখ হাসিনা ফিরলেই মোহাম্মদ ইউনূসের ফাঁসি হবে, এগুলো বাজে কথা, এগুলো বাজে কথা। তবে হ্যাঁ, ওনার উপরে আঘাত তো বড় লেভেলের আসবে, আর তার থেকেও বড় আঘাত আসবে হচ্ছে গিয়ে এই সমন্বয়ক যারা ছিল, ছাত্র বিরোধী আন্দোলনের কি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্ররা ছিল, উপদেষ্টা হিসাবে বেশ কিছু জয়েন হয়েছিল, তাদের উপর যে একটা বিরাট আঘাত আসতে চলেছে, এটা নিয়ে দ্বিমত আমি পোষণ করছি না, আমার মতামত তাই। তবে শেখ হাসিনা ফেরার সাথে সাথেই যে বাংলাদেশ একেবারে ফুলে ফেপে উঠবে এরকমও ভাবার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, যে মাইনাসে গেছে সেই মাইনাস থেকে জিরোতে আসতে গেলেই এখন সময় লেগে যাবে। তারপর জিরো থেকে আবার প্লাসে আনতে আরো সময় লাগবে। তবে সেটা করতে গেলেও যদি এখনই শুরু করা হয়, তাও বছর দেড়েক বছর দুয়েকের মধ্যে হয়তো সেই জায়গাটা আবারও পেতে পারে বাংলাদেশ। কিন্তু আরো যত দেরি হবে, আরো পিছাতে পিছাতে এতটাই মাইনাসে যাবে, তখন জিরোতে আসতে গেলেও হয়তো আপনার আমার জীবনে আমরা আর দেখে যেতে পারবো না যে বাংলাদেশের সিচুয়েশন সেই জায়গায় এলো। সবকিছু দেখে শুনে যেটাই মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি বাংলাদেশের একটা বিরাট বড় পরিবর্তন হতে চলেছে, এবং সেই পরিবর্তনটা আমরা প্রত্যেকে চাই। এদিকে আমাদের ভারতে কিন্তু হয়ে গেল সেই গোয়েন্দাদের মিটিং, আজকে কমপ্লিট হলো। প্রায় 20টা দেশের বড় বড় সংস্থার সমস্ত মাথারা এসেছিলেন, বড় লেভেলের কথাবার্তা হয়েছে। কি হয়েছে আমরা কেউ জানি না, তবে হ্যাঁ এটুকু জানি বাংলাদেশ নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, এবং আগামী কয়েকদিনের মধ্যেই বুঝে যাব তার ফলাফলটা কি দাঁড়ালো। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর সে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে এটুকুই বলে যাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ, জয় শেখ হাসিনা। দর্শক শ্রোতা, এই 5,500 ভাগনার সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট বক্সে আশা করতেছি। অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখবেন।